খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীর কথা। ভারতবর্ষে তখন রাজত্ব করছেন সুলতান মোহাম্মদ বিন তুগলক। কিন্তু তার একের পর এক হঠকারী সিদ্ধান্ত গ্রহণের ফলে একটু একটু করে ভেঙে পড়েছিল সুলতানি সাম্রাজ্যের সামগ্রিক পরিকাঠামো। দক্ষিণ ভারতের দেবগিরির অভিজ্ঞ শাসনকর্তা কুতলুগ খানকে তিনি দিল্লিতে প্রত্যাবর্তনের আদেশ দেন এবং সেই জায়গায় নিযুক্ত করেন নিজের অনভিজ্ঞ ভাই আইন উল মুলককে, যা সৃষ্টি করে তীব্র প্রশাসনিক সংকট। উপরন্তু দাক্ষিণাত্যের জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আমির ই সাদাহ বা সাদাহ আমিরদের মধ্যে জনৈক ব্যক্তিকে দেশদ্রোহিতার অপরাধে হত্যার নির্দেশ দেন মোহাম্মদ বিন তুগলক। ফলে সুলতানের ওপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়েন আমিরগণ। তৈরি হয় এক অগ্নিগর্ভ বিদ্রোহের পরিস্থিতি। বিদ্রোহী আমিরগণ দখল করেন দৌলতাবাদ, আর ইসমাইল মুখ নামক তাদেরই এক নেতাকে ঘোষণা করে স্বাধীন সুলতান বলে। কিন্তু শাসন কার্যে অক্ষমতার জন্য তিনি নিজেই সিংহাসন ছেড়ে দেন হাসান গঙ্গু নামক অন্য এক আমিরকে। আর 1347 খ্রিস্টাব্দে আবুল মুজাফফর আলাউদ্দিন বাহমান শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন হাসান গঙ্গু। প্রতিষ্ঠা করেন এক নতুন রাজবংশ। এতক্ষণে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো যে কোন রাজবংশের কথা আলোচনা করব। হ্যাঁ, ঠিকই ধরেছ। বলছি বাহমান শাহ কর্তৃক প্রতিষ্ঠিত বাহমনি রাজবংশের কথা। আজকের ক্লাসে আমরা জেনে নেব বাহমনি সাম্রাজ্য ও রাজবংশের নানান খুঁটিনাটি ঐতিহাসিক ঘটনাবলী। তেরোশো 1347 খ্রিস্টাব্দ আবুল মুজাফফর আলাউদ্দিন বাহমান শাহ উপাধি নিয়ে জনৈক আমির নেতা হাসান গঙ্গু প্রতিষ্ঠা করেন বাহমনি বংশ। ফিরিস্তার বর্ণনা অনুযায়ী হাসান প্রথম জীবনে দিল্লির গঙ্গু নামক জনৈক ব্রাহ্মণের অধীনে কাজ করতেন এবং তার সাহায্যেই উচ্চপদ লাভ করেন। এরপর বাহমনির সুলতান পদে অধিষ্ঠিত হয়ে হাসান প্রভুর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তার প্রতিষ্ঠিত বংশের নাম রাখেন বাহমনি বংশ। জানো তো, ফার্সি ভাষায় ব্রাহ্মণকেই বলা হয় বাহমান। যদিও ফিরিস্তার বক্তব্যের সত্যতা সম্পর্কে যথেষ্ট মতপার্থক্য রয়েছে ঐতিহাসিকদের মধ্যে। ইতিহাসবিদ কালিকা রঞ্জন কানুনগো এ প্রসঙ্গে বলেছেন, হাসান ছিলেন ধর্মান্তরিত হিন্দু বা ধর্মান্তরিত হিন্দুর বংশজাত। যদিও এ নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠার প্রেক্ষাপট সম্পর্কিত ঘটনার পর এবার এই রাজ্যের কিছু উল্লেখযোগ্য শাসকদের কথা বলবো, আর প্রথমেই আলোকপাত করব বাহমান শাহের কর্মকাণ্ডের ওপর। আলাউদ্দিন হাসান বাহমান শাহের পূর্ব পরিচয় নিয়ে
ধোঁয়াশা থাকলেও এটা বলাই যায় যে তিনি এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং নিজের দক্ষতায় অর্জন করেন রাজসিংহাসন। দক্ষ শাসক বাহমান শাহ জয় করেন গোয়া, কোলাপুর, তেলেঙ্গানা প্রভৃতি অঞ্চল। উত্তরে ওয়েনগঙ্গা থেকে দক্ষিণে কৃষ্ণা নদী এবং পূর্বে বেঙ্গি থেকে পশ্চিমে দৌলতাবাদ অবধি ছিল তাঁর রাজ্য সীমা, আর গুলবর্গা হয়ে ওঠে তাঁর রাজধানী। তিনি নিজের রাজ্যকে বিভক্ত করেন 4টি প্রদেশে, যেগুলি হল গুলবর্গা, দৌলতাবাদ, বেরার ও বিদর। এও জানা যায় যে তিনি ছিলেন ভারতের প্রথম মুসলিম শাসক যিনি জিজিয়া কর তুলে দেন। তার প্রশংসা করে তৎকালীন লেখক ও ঐতিহাসিক ইসামি লিখেছেন, একজন সফল শাসকের ক্ষেত্রে প্রয়োজনীয় 3টি গুণই ছিল বাহমান শাহের মধ্যে। তিনি সর্বদাই অত্যাচারিতের পাশে থাকতেন, দিন দরিদ্রের প্রতি ছিল তাঁর দয়া এবং ধর্মে স্থির থাকার জন্য তিনি চূড়ান্ত কষ্ট স্বীকারেও রাজি ছিলেন। বাহমান শাহের মৃত্যুর পর সিংহাসনে বসেন তাঁরই জ্যেষ্ঠ পুত্র প্রথম মোহাম্মদ শাহ। তিনিও ছিলেন সুযোদ্ধা ও যোগ্য শাসক। তাঁর আমল থেকেই সূত্রপাত হয় বিজয়নগর ও বাহমনির দীর্ঘ সংগ্রামের। মূলত রায়চুর দোয়াবের উর্বর ভূখণ্ডে আধিপত্য স্থাপনের জন্যেই শুরু হয় এই সংগ্রাম, যাতে বিজয়নগরকে পরাজিত করে প্রচুর ক্ষতিপূরণ লাভ করেন মোহাম্মদ শাহ। পরবর্তীতে তার মৃত্যু হলে সিংহাসনের অধিকারী হন তার পুত্র আলাউদ্দিন মুজাহিদ শাহ। তিনিও আক্রমণ করেন বিজয়নগরে, কিন্তু সেখানকার আনেগুন্ডি দুর্গ দখল করতে ব্যর্থ হন তিনি। তারপরে বাহমনি সিংহাসনে বসেছিলেন দ্বিতীয় মোহাম্মদ শাহ, যিনি যুদ্ধ বিগ্রহের পক্ষপাতী ছিলেন না একেবারেই। শিল্প, সাহিত্য ও শিক্ষা দীক্ষায় ছিল তার গভীর অনুরাগ। জানা যায় যে তার আমলে রাজ্যে একবার ব্যাপক দুর্ভিক্ষ হয়, আর সে কারণেই তিনি 1000 বলদের পিঠে করে খাদ্যশস্য আমদানি করেছিলেন গুজরাট ও মালব থেকে। এই জনদরদি শাসকের মৃত্যুর পর গিয়াসউদ্দিন দাউদ ও শামসুদ্দিন দাউদ নামক তার 2 পুত্র কয়েক মাস রাজ্য শাসন করলেও বাহমান শাহের জনৈক পৌত্র ফিরোজ শাহ দখল করে নেন বাহমনির রাজ সিংহাসন। তিনি উপাধি নেন তাজউদ্দিন ফিরোজ শাহ। তাকে বাহমনি রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ নরপতি বলেও চিহ্নিত করা হয়, কারণ বিজয়নগরের সঙ্গে যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন বারংবার। এমনকি 1417 খ্রিস্টাব্দে জয় করেন তেলেঙ্গানাও। তিনি ছিলেন গুলবর্গায় বাহমনি বংশের শেষ সুলতান। সাহিত্য, জ্যোতির্বিদ্যা, ভাষা চর্চাতেও ছিল ফিরোজ শাহের অপরিসীম কৃতিত্ব।
জানা যায় যে বৃদ্ধ বয়সে তিনি এক গৃহযুদ্ধের সম্মুখীন হন এবং তার ভাই আহম্মদ শাহ তাকে সিংহাসনচ্যুত করে দখল নেন বাহমনি রাজ্যের। আহম্মদ শাহ বা আহম্মদ শাহ ওয়ালির আমলে বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরায় আক্রমণ করেন বাহমনিতে, কিন্তু এতে জয়লাভ করতে পারেননি দেবরায়। অবশ্য আহম্মদ শাহের আমলে সুন্নিপন্থী মুসলমান ও শিয়া সম্প্রদায়ের মুসলমানদের মধ্যে স্পষ্ট বিভেদ লক্ষ্য করা গিয়েছিল। তার মৃত্যুর পর একে একে বাহমনির সিংহাসনে বসেন দ্বিতীয় আলাউদ্দিন শাহ, হুমায়ুন শাহ, নিজাম শাহ, তৃতীয় মোহাম্মদ শাহ প্রমুখ। এরপর যাঁর উত্থান ঘটে তাঁর কথা বিশেষভাবে উল্লেখ করতেই হয়। জানা যায় যে উত্তর পারস্যের একটি গ্রামের অধিবাসী ছিলেন মামুদ গাওয়ান। সম্ভবত ৪৫ বছর বয়সে তিনি দাক্ষিণাত্যে বাণিজ্য করতে আসেন। সুলতান দ্বিতীয় আলাউদ্দিন তাঁর গুণাবলীতে মুগ্ধ হয়ে তাকে আমির পদে নিয়োগ করেন। এই হলো তাঁর রাজনীতিতে প্রবেশের প্রেক্ষাপট। এরপর তিনি বিজাপুরের গভর্নর হন। তৃতীয় মোহাম্মদের আমলে লাভ করেন প্রধানমন্ত্রী পদ। নানা বহিরাগত আক্রমণ থেকে তিনি বারংবার রক্ষা করেছেন বাহমনিকে। তিনি প্রতিহত করেন ওড়িশার রাজা কপিলেন্দ্র, কোঙ্কণের রাজা প্রমুখ ক্ষমতাশালী ব্যক্তিদের। এমনকি বিজয়নগরে প্রবেশ করে ব্যাপক ধনসম্পত্তি লুট করেন তিনি। কিন্তু একজন বহিরাগত হিসেবে মামুদ গাওয়ানের এহেন ক্ষমতালাভ ও কর্মদক্ষতায় ঈর্ষান্বিত হন বাহমনিরাজ তৃতীয় মোহাম্মদ শাহ এবং বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে তাকে প্রাণদণ্ডের সাজা দেন মোহাম্মদ। যদিও ১ বছরের মধ্যেই নিজের ভুল বুঝতে পারেন তিনি। একজন সুদক্ষ সেনানায়কের অভাবে বাহমনি সাম্রাজ্য এগিয়ে যায় ধ্বংসের পথে। ক্লাসের একেবারে শেষ প্রান্তে এসে আর এটুকুই বলবো যে বাহমনি রাজ্য ভেঙে দাক্ষিণাত্যে আহম্মদনগর, গোলকুন্ডা, বিজাপুর, বেরার ও বিদর নামক 5টি স্বাধীন সুলতানির আবির্ভাব হলেও ভারতীয় ইতিহাসে বাহমনি রাজবংশের সুদীর্ঘ কার্যধারা আজও এক গৌরবগাথার ধারা বিবরণী তুলে ধরে।